আঁকি বাজারের ব্যাগ এনে ঈশানের সামনে বাড়িয়ে পড়ল। নাও ধরো। ব্যাগ দিয়ে আমি কি করব? ব্যাগ দিয়ে মানুষ কি করে? সতেপাতি আনে। আমিও তার জন্য দিচ্ছি। হ্যাঁ, কি বললো? আমি পারবো না, আমার শরম করে। বউয়ের বাপের বাড়ি যখন বসে বসে ঘর জামাই থেকে খাচ্ছ, এবেলায় শরম করে না? তুমি কিন্তু খোটা দিচ্ছ আঁখি। এখন বাজারে না গেলে আরও দিব। দিতে দিতে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। এই বাড়িঘর ছাড়া ছেলেটাকে বিয়ে করার সময় মনে ছিল না? তখন তো খুব করে বলেছিলে তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না। আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার নিজস্ব বাড়িঘর নেই। আমার মতো ছেলের জন্য নিজের জীবন নষ্ট করো না। কাঁদতে কাঁদতে আমার শার্ট ভিজিয়ে ফেলে কি বলেছিলে? তুমি বলে চলবে, দরকার হলে আমার বাড়িতে ঘর জামাই থাকবে, তাও আমাকে চাই। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে তোমায় ভালোবেসেছিলাম, আমার জীবনটা বাঁশপাতা বানিয়ে দিলে। এখন আফসোস করে লাভ নেই, এই ভাদামের সাথেই তোমাকে থাকতে হবে। হ্যাঁ, আফসোস করে কী লাভ? দোষ তো আমার নিজের, কাউকে দোষারোপ করতে পারবো না। কেন যে তোমাকে বিয়ে করলাম? বাবা বলেছিল এই অপদার্থ ছেলের থেকে বহুগুণ ভালো ছেলে আমাকে এনে দেবে। তার কথা শুনিনি, জিদ ধরে বসেছিলাম এই অপদার্থ ছেলেকে আমার লাগবে। তার মাসুল খুব ভালো করে দিতে হচ্ছে আমায়। ভুল করেছ, মাসুল দিতেই হবে, কি আর করার বলো। বান্ধবীরা দেখা হলেই মুখ টিপে টিপে হেসে জিজ্ঞেস করে, কিরে আঁখি, শুনলাম তুই ঘর জমায় থাকিস? সবার কপালে সুখ সয় না, আমাদের দেখ, আমার স্বামী নিজস্ব 4 তলা বাড়ি আছে। এসব কথা শুনলে কার মাথা ঠিক থাকে? শুনবে না, এরা বান্ধবী নামের কলঙ্ক। এরা আসি তোমাকে পিন মেরে কথা শোনাতে। শোনাবেই তো, শোনানোর কাজ করে নিয়েছি আমি। এখন ওদের দোষ কি? আজকাল কেউ কাউকে খোঁচা মারার বিষয় পেলে ছেড়ে দেয় নাকি? তোমার বাবাকে বললাম উত্তরের ফ্ল্যাটটা আমার নামে লিখে দিক, তাহলে তার ঘর জমে থাকি না। কি বলো তুমি? না মানে আমার নামে লিখে না দিক, তোমার নামে লিখে দিতে পারে। তোমার মানেই তো আমার। এ আসে রাতের ঘুম হারাম করো না, এবার কি বাজারটা করে আনো। তোমাকে বললামই তো বাজার করতে আমার শরম করে। আঁখি তেতো গলায় বলে উঠল, বাজার করতে শরম করবে কেন? তুমি কি বাজারে নতুন বিয়ে করতে যাচ্ছ নাকি? না। তাহলে তো শরম আসে কোথা থেকে শুনি? শ্বশুরবাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করতে যখন শরম করে না, তাহলে বাজার করতে গিয়ে কিসের শরম? তুমি আমায় অপমান করছো। আরও করবো না গেলে। দাও ব্যাগ দাও, পাপ করেছি বিয়ে করে, এখন পুণ্য করে সে পাপ গোছায়। ঈশান তেড়ে মেরে ব্যাগ নিয়ে দরজা অব্দি গিয়ে ফিরে এলো। মুখ কাচুমাচু করে বলল, আঁখি কি হয়েছে? বাজার করতে পাঠাচ্ছ, টাকা দিবে না? ওরে আল্লাহ, একদিন একটু বাজার করে খাওয়াতে পারবে না? সে টাকাও আমার বাপে দিতে হবে? কাকে বিয়ে করলাম আমি? আমার হাতে এখন টাকা নেই। থাকলো কবে? তুমি টাকাটা দিয়ে দাও না। সামনের বার সত্যি বলছি, আমি নিজের টাকায় বাজার করে খাওয়াবো। সামনের বার আসতে আসতে বোধহয় আমি কবরে চলে যাব। ঈশান অনুরোধের সুরে বলল, প্লিজ বউ, এবারের মতো বাঁচিয়ে দাও। আসলেই ভাতেমে বিয়ে করেছি আমি। কপর ট্রাক দেখিয়ে আঁখি টাকা বের করে ঈশানের হাতে দিল। নাও, এবার বাজারে নিয়ে আমায় ধন্য করো। মানুষের কথা কম শোনাবে না। বিয়ের পর স্বামীর জন্যই বাপের কাছে হাত পেতে টাকা চাইতে হয়। আরও কত কিছু করতে হবে তোমার জন্য। এর থেকে কানা লুলা খোড়া অচল লোকে বিয়ে করলে আমার রক্ষা হতো। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, এখন ঘা সারাতে হবেই। এই বিষয়টা আগে বোঝা উচিত ছিল তোমার। তোমাকে ভালোবাসাই আমার জীবনের সব থেকে বড় ভুল। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। কিছুই করার নেই, এটাই বাস্তব। তোমার বাস্তবের খেতা ফুরি, চোখের সামনে থেকে দফা হও। কি কি আনবো বলে দিলে না? তোমার যা খুশি তাই এনো। আঁখি মুখটা ঝামটা মেরে চলে গেল। ঈশান কিছু সময় দাঁড়িয়ে থেকে বাজারের দিকে রওনা দিল। দুপুরে খেতে বসেছে ঈশান ও তার শ্বশুর মোহাম্মদ আলী। আঁখি ও তার মা সাবিনা আক্তার খাবার পরিবেশনের তদারকি করছে। তোমার চাকরি কেমন চলছে? শ্বশুরের কথা বুঝতে না পেরে ঈশান খাওয়া রেখে কপাল কুঁচকে একবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, জি আব্বা। কপাল কুঁচকাচ্ছ কেন জামাই? তোমার চাকরির খবর জিজ্ঞেস করলো, বলো। তোমার চাকরির খবর জিজ্ঞেস করলাম। এখনো হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। হয়ে গেলেই ভালো, একটা নতুন বাসা দেখা শুরু করো। কেন আব্বা? কিরকম কথা? বউকে নিয়ে আলাদা বাসায় উঠতে হবে না? আগে চাকরি পাই, তারপর না হয় বাসা খুঁজবো। আগে থাকতে খোঁজা আরম্ভ করো। জিনিসপত্রের যে দাম বেড়েছে, এর সাথে বাড়ি ভাড়াও হুড়হুড় করে বাড়বে। নতুন বাসা কি দরকার? আমরা এখানে ভালো আছি। শুধু শুধু বাসা ভাড়া দিয়ে টাকা নষ্ট করার কি দরকার আছে বলুন? আপনার এত বড় ফ্ল্যাট বাসা, আপনারা একা দুজনে থাকেন, আমরা আপনাদের সাথে সামিল হলাম। আপনার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। আপনার এত এত উপার্জন কে খাবে বলুন? আপনাদের ছেলেও নেই, আমি ছেলের মতো। ছেলের মতো কি, আমি আপনাদের ছেলেই। সারা জীবন শ্বশুরের উপার্জনে চলবে? তুমি কি আজীবন এ বাসায় ঘর জমে থাকার নিয়ত করেছ? বিষয়টা তা নয়, আপনাকে বুঝিয়ে বলি মা। শ্বশুর আব্বা মারা গেলে তার এত এত সম্পত্তি কে দেখবে বলুন?
ছেলে মানুষ বলতে আমিই আছি। চাকরি বাসা ভাড়া করার কি দরকার, শুধু শুধু টাকা খরচ। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মোহাম্মদ আলী সাহেব মেয়ের দিকে তাকিয়ে কটমট জবাবে বলল, আমি আগেই বলেছিলাম এ ছেলে এক নম্বরের অপদার্থ। আমার কথা শুনলি না। একে না পেলে মারা যাবে, প্রয়োজন হলে বিষ খাবে। এর থেকে হাজার গুণ ভালো ছেলে আমি তোর জন্য এনে দিতাম। কত বড় বড় ঘর থেকে তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছিল, তোর মুখের দিকে তাকিয়ে এই গর্দবের সাথে বিয়েতে রাজি হয়েছি। আব্বা, ওকে বইকেন না। ওর সিদ্ধান্ত নিয়ে আজকাল ও নিজে আফসোস করে। আপনি আফসোসের পরিমাণ বাড়ালে যে কোনো সময় আবার বিষ খেয়ে বসতে পারে। তুমি চুপ করো, বাবার সাথে সুর মিলে ভালো স্বাস্থ্য হবে না। কি শুরু করলে বলো তো? খেতে বসে এত কথার কি দরকার, পরে বললেই তো পারো। সবাই চুপ হয়ে গেল। আখির চোখটা টলমলো করছে। তা দেখে সাবিনা আক্তার মেয়ের হাত ধরে চোখ দিয়ে আশ্বস্ত করল। মোহাম্মদ আলী সারা রুম পায়চারি করছেন। সাবিনা আক্তার খাটে বসে বসে স্বামীর মতিগতি লক্ষ্য করছেন। হঠাৎ পায়চারি থামিয়ে হুঙ্কার দিয়ে বলল, তোমরা মেয়ের জন্য এমন ছেলেকে আমার সহ্য করতে হচ্ছে। আসপর্দা দেখেছ? আমাকে বলে চাকরি করলে কি হবে? আমার এত টাকা কি আমি ওর জন্য জমিয়েছি? কি আরম্ভ করলেন? একটু চুপ করে এখানে বসুন, আপনার প্রেশার বেড়ে যাবে। এ আপদ আমার ঘর থেকে না নামলে প্রেশার আমার এমনি কমবে না। মানুষ মেয়ে বিয়ে দিয়ে দায়িত্ব থেকে বেঁচে যায়, আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। জামাই সহ মেয়ের দায়িত্ব নিতে হচ্ছে। কিছুদিন পর নাতির খরচ আমাকেই চালাতে হবে, তার 14 গোষ্ঠী শুদ্ধ সব আমাকে সামলাতে হবে। ভেবেছিলাম মেয়ের বিয়ে দিয়ে এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ব। আমার কপাল দেখো, স্বস্তি নিঃশ্বাস তো দূরে থাক, অস্থিরতা যান শেষ। যা হওয়ার হয়ে গেছে, এখন আমি বা আপনি কি তা বদলাতে পারবো? পারলে ভালোই হতো। মেয়েটাকে পই পই করে মানা করেছিলাম, এমন ছেলেকে বিয়ে করার দরকার নেই। তোমার মেয়ে শুনলো না আমার কথা, আমাকে উল্টো মরে যাওয়ার ধমকি দিয়ে বিয়ে করেই ছাড়লো। এবার মজা বুঝুক। ভালোবাসবি ভালো কথা, ভালো ছেলে দেখে করবি, তা না করে একটা অপদার্থ ছেলেকে বেছে নিল। আর ছেলের কথা কি বলবো? সে বড়লোক মেয়ে পেয়ে ফাঁসিয়ে নিয়েছে। সামনে থেকে হাত খরচের 1 টাকাও দিব না আমি। বিয়ে হয়েছে, হাত খরচ স্বামী থেকে নেবে। তার স্বামী কিভাবে দিবে, কোথা থেকে দিবে সে জানে। আমার এত যন্ত্রণা ভালো লাগে না। আমি স্বস্তিতে 2 চোখের পাথা বন্ধ করে কবরে যেতে চাই। মোহাম্মদ আলীর আগে গজগজ করছে। সাবিনা আক্তার দীর্ঘশ্বাস ছাড়লেন। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তিনিও শঙ্কায় আছেন। গাল ফুলিয়ে বসে আছে আখি। ঈশান বেশ কয়েকবার গলা ছেড়ে কাশি দিলেও আখির দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। পাশে বসে বউর হাতটা কোলে নিয়ে ঈশান বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাগবে না তোমার সারপ্রাইজ? সত্যি তো? হ্যাঁ সত্যি। সারপ্রাইজের কোনো দরকার নেই। তুমি বরং একটা চাকরি ও বাসা ভাড়ার চেষ্টা করো, তাতে আমি খুশি হব। তোমার আমাকে বিয়ে করে খুব আফসোস হয়, তাই না? হ্যাঁ, অনেক আফসোস হয়। নিজের কপাল চাপড়ে ফাটিয়ে ফেলতে ইচ্ছা করে। দেখলে তো তোমার ভালোবাসা কতটা খাচ্ছিল। আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে তুমি এখন আফসোস করে যাচ্ছ। এসব আজারের কথা শোনার সময় নেই আমার। তোমার কাছে থাকতে না পারে, আমার আছে। আমি এখন ঘুমাবো। ঝাটকা মেরে নিজের হাত ছাড়িয়ে আঁখি শুয়ে পড়ল। ঈশান এক পলক সেদিকে তাকিয়ে মাথা নুইয়ে ফেলল। মা, তোমার জামাই তোমাকে কিছু বলে গেছে? না রে মা, ঈশান কখন গিয়েছে আমি বলতেও পারি না। সকাল থেকে মানুষটা বাসায় নেই, রাত হতে চলল, তবুও কোনো খবর নেই। কল দে। বিকেল থেকে কল দিয়ে যাচ্ছি, মোবাইলও বন্ধ। মাঝে মাঝে বাসায় থাকে না, সকালে গিয়ে বিকেলে চলে আসে। আমি ভেবেছিলাম তেমনই হবে। বিকেল ফুরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত, কোনো খোঁজখবর নেই। আমার ভয় করছে মা, কোনো বিপদ হলো না তো? আল্লাহ কর, বাজে চিন্তা মাথায় আনিস না। আগে চিন্তায় ছটফট করছে। তৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠল। দেখ জামাই এলো নাকি? হ্যাঁ দেখছি। আখি প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে হতবাক। ঈশান ফর্মাল গেট আপে ক্লান্ত দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিল এতক্ষণ? সকাল থেকে লাপাত্তা হয়ে গেছো। তোমার মোবাইলের কি হয়েছে? কল দিতে গিয়ে হয়রান হয়ে গেছে, বন্ধ কেন বলছে? ভেতরে ঢুকতে দাও, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেব। 1 গ্লাস পানি এনে দিবে? জামাই এসেছ? কোথায় ছিলে সারাদিন? আমরা চিন্তা করতে করতে শেষ। বলছি মা, একটু জিরিয়ে নেই। ঈশান ক্লান্ত দেহটাকে টেনে রুমে নিয়ে গেল। ধপ করে খাটে শুয়ে হাত পা ছড়িয়ে দিল। আকি পানির গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকে বলল, তোমার জন্য চিন্তা হয় আমার। একটা কল দিয়ে বলে দিতে পারতে তুমি কোথায় ছিলে। আমি দুশ্চিন্তা করতে করতে ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশান গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে বলল, কাজে গিয়েছিলাম। কি কাজ? চাকরি পেয়েছি। আকি বিস্ময়ে চোখ প্রায় কোটর থেকে বের করে চেঁচিয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। আমি দেখি কিছু বললে না। গতকাল বলতে চেয়েছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু তুমি শুনতে যাওনি। সরি, আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না। 2-3 দিনের মধ্যে আমরা নতুন বাসে উঠব। আজকে অফিস শেষে বাসা দেখতে গিয়েছিলাম, তাই এত দেরি হলো। আঁখি খুশি মনে স্বামীকে জড়িয়ে ধরল।
তোমায় কত শত কথা বলেছি, মাফ করে দিও। আরে পাগলি, সমস্যা নেই। এখন তুমি বুক ফুলিয়ে বলতে পারবে তোমার স্বামী অপদার্থ নয়। আগে ফিক করে হেসে ঈশানের বুকে মৃদু কিল বসিয়ে দিয়ে বলল, আমার খুশিতে নাচতে ইচ্ছা করছে। দাঁড়াও, মাকে খবরটা দিয়ে আসি। বাবাকেও কল করে বলবো আমার স্বামী চাকরি বাসা দুটো জোগাড় করে ফেলেছে, এখন আর তাকে অপদার্থ বলতে পারবে না। আঁকি ছুটল মায়ের কাছে, ঠোঁটে তার এক টুকরো প্রশান্তির হাসি। অবশেষে সে নিজের নামের পাশ থেকে ঘর জামাই ট্যাগটা উঠাতে পেরেছে। মা, কোথায় তুমি? এদিকে আসো, দেখো তোমার জামাই কত কিছু নিয়ে এসেছে। চাঁদনি তার মাকে ডাকতে ডাকতে বাসার ভেতরে প্রবেশ করলো। রাবেয়া মেয়ের ডাকে তাড়াতাড়ি সামনে এসে দেখল মেয়ের জামাই এক হাতে মিষ্টি আর এক হাতে ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে। জামাইয়ের হাত থেকে ফল আর মিষ্টি নিচ্ছে শাশুড়ি রাবেয়া। এত কিছু নিয়ে আসতে হয়? যখনই তোমরা আসো এত মিষ্টি আর ফল নিয়ে আসো, কয়েকদিনে খেয়ে শেষ করা যায় না। তোমাদের জামাইকে বলি কম করে নিয়ে আসো, সে বলে কম কিনতে নাকি তার লজ্জা লাগে। কয় কেজি ফল মিষ্টি নিয়ে এসেছো বাবা? আরিফ সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসলো পায়ের উপর পা রেখে। কেজি 10 মিষ্টি আর 10 কেজি ফল নিয়ে আসছে। তুমি সবসময় এত টাকা খরচ করো কেন? আরো কমিয়েও তো আনতে পারো। আল্লাহ আমাকে অনেক দিয়েছে, শ্বশুরবাড়িতে নিয়ে আসবো, এতে করে মহান আল্লাহ তাআলা খুশি হবেন, শ্বশুর শাশুড়ির দোয়া পাবো। আপনারা চিন্তা করবেন না, কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে বলবেন। আপনারা তো আমার বাবা মা, আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে না? তোমার মতো মেয়ের জামাই পাও আমাদের ভাগ্য। দোয়া করি অনেকদিন বেঁচে থাকো, সুখে থাকো তোমরা। নজরুল ইসলাম বাসার ভেতরে প্রবেশ করতেই আরিফ গিয়ে তাকে সালাম করলো। হয়েছে বাবা, সালাম করতে হবে না, বেঁচে থাকো। সত্যি বাবা, তোমার মতো মেয়ের জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। লজ্জা দিন না, আমি চেষ্টা করি আমার দায়িত্ব পালন করতে। নুসরাত ঘুমিয়ে আছে। প্রতিদিন দুপুরে খাবার পর সে ঘুমায়। রাবেয়া তাকে ডাকতে আসলো। তোমার এই ঘুম গেল না? প্রতিদিন ঘুমাতে হয় কেন? হ্যাঁ, কখন থেকে আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছে, তুমি কি শুনতে পাওনি? শোয়া থেকে উঠে বসলো নুসরাত। ঘুমিয়েছিলাম, জানবো কি করে? আমাকে ডাক দিলেন না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা রেডি করে নিয়ে আসো। নুসরাত ডাইনিং টেবিলে নাস্তা দিয়েছে, সবাই মিলে খেতে বসলো। তখন বাসে আসলো শিমুল। আরে দুলা ভাই, কেমন আছেন? কখন এসেছেন? এই তো ঘন্টাখানেক হলো। আসো একসাথে নাস্তা করি। ঠিক আছে, আপনি খান, আমি ফ্রেশ হয়ে আসছি। রাবে ও চাঁদনি দুজনে বসে গল্প করছে। মা, শিমুলের শ্বশুরবাড়ি থেকে কিছু দেয়নি? কি আর দেবে? তোর বাবা যে কি দেখে পাগল হয়ে এই মেয়েকে ছেলে বউ করে নিয়ে আসলো। বুঝি না, কত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছিল, না করে দিয়েছে, আর নুসরাতকে দেখে পছন্দ করে বিয়েটা করিয়ে ফেললো। শুধু কি রূপ ধুয়ে পানি খেলেই হবে? টাকা পয়সা গহনারও তো প্রয়োজন হয়। আমি তো বলতেই চাই, কিন্তু শিমুলের বাবা বলে লাগবে না কিছু। আমি চাই না কারো কাছ থেকে যৌতুক নিতে। এখানে যৌতুকের কি আছে? মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়েছে, অন্যের বাসায় আসলে কিছু তো দিতে হয়। বিয়ের পর ছেলেরা মনে হয় বউ যা বলে তাই করে, এক কথায় বউর জন্য পাগলই থাকে। তোমার ছেলেও তাই হয়েছে। সেটাই তো দেখছি, বউকে কিছু বলাই যায় না। শাশুড়ি ননাসের গল্পের মাঝে নুসরাত আসলো। নুসরাতকে দেখে চুপ হয়ে গেল রাবেয়া ও চাঁদনি। কি হলো আম্মা, চুপ হয়ে গেলেন কেন? চাঁদনি আপু বলেন। আমার ডালে বলে কি হবে, সামনে বলেন, আমি শুনি আপনাদের কথা, শুনতে ভালোই লাগে। নুসরাত, খোঁচা মেরে কথা বলবে না। মিথ্যে কি বলেছি? বিয়ের পর তোমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে? শুধু তোমাকে পাঠিয়ে দিয়েছে, আর কিছুই দেয়নি। থাক, আর বলতে হবে না। বললে কি হবে? যাতে লজ্জা নেই সারা জীবন বললেও লাজ লজ্জা হবে না। একদম ঠিক বলেছেন মা, যাদের লজ্জা শরম নেই তারা অন্যের জিনিসের উপর আশা করে, কিন্তু অন্যকে কিছু দিতে চায় না। কার জিনিস আশা করেছি? মেয়ে বিয়ে দিলে এ যুগের সবাই কিছু না কিছু দেয়, তোমার পরিবার কিছুই দেয়নি, আর এটা বললেই দোষ হবে। আর আমরা কাকে কি দেয় না? তোমার বাবা মায়ের মতো আমরা কৃপণ মানুষ নই। আচ্ছা শুনুন, চাঁদনি আপুকে বিয়ে দেওয়ার পর কি দিয়েছেন? মিথ্যে বলবেন না, আমি কিন্তু জানি কি দিয়েছেন আর কতটুকু দিয়েছেন। যা দেবার সবই দিয়েছি, এখন কি তোমার কাছে এগুলো হিসাব দিতে হবে? হিসাবে আর কি দিবেন? ওই বিছানাপত্র ছাড়া আর তো কিছুই দেননি। দুলাভাইয়ের পরিবার আপনাকে গয়না দিয়ে সাজিয়ে নিয়ে গেছে, তারা আপনাদের পরিবার থেকে ফার্নিচারও আশা করেনি, আর এটাও বলেনি মেয়ের বাড়ি থেকে গয়না দিতে হবে। আর আমার বিয়েতে গহনা কিন্তু আমার পরিবার থেকেই দিয়েছে, আপনারা কিছুই দেননি। সেই হিসেবে কে এগিয়ে আছে? তাই বড় বড় কথা না বলে নিজের দিকটা ভাবুন। রাবে এবং চাঁদনি একদম চুপ হয়ে গেল। নুসরাত বেরিয়ে আসলো রুম থেকে। দেখেছিস চাঁদনি, একটা কথা বললে আর 10টা কথা শুনতে হয়, কি বেয়াদব মেয়ে। প্রথম থেকে টাইট দেওনি তো, তাই এমনটা হয়েছে। বলেছিলাম প্রথমে এত আদর করো না, এখন তো মুখে মুখে তর্ক করে। শিমুল আজ বাসে আসুক, তাকে সব বলবো। রাতে সবাই একসঙ্গে বসে আছে। চাঁদনি শিমুলকে বলল, শিমুল, তোর বউকে তুই কিছু বলিস না, সে মায়ের মুখে মুখে তর্ক করে। আমি কথা বলতে গেছি, আমার সাথে তর্ক করলো। বড়দের সম্মান দিতে জানে না। আমি কারো কোনো কথা শুনতে চাই না, কেউ কারোর চেয়ে কম ন। নুসরাত অযথা তোমাদের কথা শোনায় না। মা সবসময় নুসরাতকে তার বাড়ি তুলে কথা বলে, তাই নুসরাত প্রতিবাদ করে। আর এখানে আমি কি বলবো? দেখেছো বাবা, তোমার ছেলে কিভাবে বউর পক্ষে কথা বলে?
তার বউ ভালো, আমরা খারাপ। আমি কাউকে খারাপ বলিনি আর কাউকে ভালো বলিনি, বলেছি সবাই সমান। আর মা শোনো, তোমাকে আমি বলেছি আমার যৌতুকের কোনো দরকার নেই, তাহলে তোমরা কেন এক কথা বারবার বলো? শিমুল, তুই কিন্তু তোর মাকে অপমান করছিস। বোমার বাড়ি থেকে কিছু দেয়নি, এটার জন্য দুইটা কথা বললে বোমা সহ্য হয় না কেন? পরের বাড়িতে কথা সহ্য করতে হয়। বাবা, আপনিও পক্ষ টেনে কথা বলছেন? মা আমাকে সবসময় কথা শোনায়, যতদিন ধরে বিয়ে হয়ে বাড়িতে এসেছি এক কথাই শুনে আসছি, যৌতুক দেওয়া নেওয়া দুটোই অপরাধ। আপনারা শিক্ষিত মানুষ হয়ে কেন বোঝেন না এটা? দেখেছিস তোর বাপের মুখের উপর কথা বলে, এই বউকে নিয়ে যে আমি কি করি। আমি বুঝতে পারছি আপনারা কেন একটা বিষয় নিয়ে এতদিন ধরে লেগে আছেন। বিয়ের সময় তার চুক্তি ছিল না নুসরাতের পরিবারের সাথে তারা যৌতুক দেবে। এখন যখন কিছু দিচ্ছে না, সেটা নিয়ে কথা না বাড়িয়ে চুপ থাকাটাই তো ভালো। আমরাও কিন্তু আপনার পরিবার থেকে কিছু নেইনি। আরিফের এই কথা বলার পর সবার মুখ বন্ধ হয়ে গেল। চাঁদনি এবং তার মা যার যার রুমে চলে গেল। নুসরাত কিছুটা হাসলো শিমুলের মুখের দিকে তাকিয়ে, শিমুলও হেসে দিল। পরের দিন সকালে চাঁদনি চলে যাচ্ছে। মা, আমি যাচ্ছি, তুমি আমার ওখানে গিয়ে থেকে এসো কয়েকদিন। ঠিক আছে, সাবধানে যেও। জামাই, তুমি সময় পেলেই কিন্তু আসবে। সময়ের কোথায়, আপনার মেয়ে যখন আবদার করে না এসে পারি না। আমি চাই না তার মন খারাপ হোক। আপনারা বেড়াতে যান, এখন আমরা আসি। নজরুল ইসলাম শুয়ে আছে, রাবেয়া তার পাশে বসে আছে। শিমুল রুমে ঢুকল। শিমুল, কিছু বলবি? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নুসরাতকে নিয়ে অনেকদিন ধরে তার বাবার বাড়ি যাওয়া হয় না, আজ বিকেলে তাকে নিয়ে যেতে চাই। তো যা, সমস্যা কি? কিছু টাকা লাগবে। রাবেয়া, শিমুলকে 500 টাকা দিয়ে দাও। রাবেয়া উঠে ড্রয়ার থেকে টাকা বের করতে গেল। 500 টাকা হবে না, তুমি আমাকে কয় টাকা দাও? এখনো কি আমাকে স্কুল কলেজের বাচ্চা মনে হয়? 500 টাকা ধরিয়ে দেবে, তাই দিয়েই হবে? কত লাগবে? 500 টাকা হবে না কেন? 500 টাকা কিভাবে হবে? যাতায়াত খরচ আছে 200 টাকা, 300 টাকায় কি নিয়ে যাব? তোমরা কি চাও আমি খালি হাতে যাই? কেমন কথা বলিস? আমি কি বলছি খালি হাতে যেতে? 300 টাকা 1 কেজি মিষ্টি নিয়ে যাবে, আর 200 টাকায় গাড়ি ভাড়া দিবে। বাহ, আমি শ্বশুরবাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে যাব? নুসরাতের বাড়িতে না হলে 15 জন মানুষ আছে, আমি নিয়ে যাব 1 কেজি মিষ্টি? দুলাভাই কয় কেজি মিষ্টি নিয়ে আসে আমাদের বাসায়? মাত্র 4 জন মানুষ আমরা, কখনো 10 কেজি মিষ্টির কম দুলাভাই নিয়ে আসেন না। ধরলাম দুলাভাই অনেক টাকা ইনকাম করে, সে 10-20 কেজি আনতেই পারে, কিন্তু আমি 5 কেজি মিষ্টিও নিতে পারি না, কারণ আমার সেই ক্ষমতা নেই। 1 কেজি মিষ্টি নিয়ে ছোট লোকের মতো ঢং ঢং করে শ্বশুরবাড়িতে চলে যাব? দেখেছো তোমার ছেলের কতটা অবনতি হয়েছে? যে ছেলে বিয়ের আগে বাবা মার মুখের দিকে তাকিয়ে কথা বলতো না, সে ছেলে এখন শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য প্রতিবাদ করে, বাবার মুখে মুখে কথা বলে। সত্যি কথা বলতে তোমাদের শরীরে লেগে যায়। দুলাভাই যদি 1 কেজি মিষ্টি নিয়ে আসতো, তখন কি বলতে জামাইটা ছোট লোক, এত টাকা থাকা সত্ত্বেও 1 কেজি মিষ্টি নিয়ে এসেছে? এখন অনেক কিছু নিয়ে আসে বলেই দুলাভাই তোমাদের কাছে ছেলের চেয়েও আদরের হয়ে গেছে। এখন সবার সাথে গল্প করে বলো আমার মেয়ের জামাই অনেক ভালো। আরিফ তার নিজের ইনকামের টাকায় শ্বশুরবাড়িতে খরচ করে নিয়ে আসে, তুই তো এখন ইনকামই করিস না। তুই চাকরি কর, তোর চাকরির টাকা দিয়ে 5-10 কেজি মিষ্টি তুইও কিনে নিয়ে যা, প্রয়োজন হলে শ্বশুরবাড়িকে বসিয়ে বসিয়ে খাওয়া, আমাদের কোনো আফসোস নেই। আমি ইনকাম করি না মানে? তোমাদের ব্যবসা দেখাশোনা করছে, সেটা কি আমার কাজ না? একজন মানুষ রাখতে গেলে সেখানে 15 থেকে 20,000 টাকা দিতে হয়, সেই হিসেবে আমি কি কিছু টাকা তোমাদের কাছ থেকে পাই? শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য 500 টাকা তুমি কোন হিসেবে দাও? ঠিক আছে, আমার ব্যবসা তোকে দেখতে হবে না, নিজে চাকরি জুটিয়ে নেয়, তারপর যা ইচ্ছে কর। শিমুল রাগে তার বাবার কাছ থেকে চলে আসলো, নুসরাতের কাছে এসে বসলো। তোমার বাবাকে বলো তোমাকে এসে নিয়ে যাক। আমি এতদিন চাকরির জন্য চেষ্টা করিনি, ভেবেছিলাম বাবার ব্যবসা দেখাশোনা করে চলবে, কিন্তু আর নয়, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তখন নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবো। বাবা মার উপর নির্ভর করে থাকলে সন্তানকে তারা মূল্যায়ন করতে পারে না, সেটা আজকে ভালো করে বুঝতে পারলাম। তুমি যাও, যেদিন আমার সামর্থ্য অনুযায়ী শ্বশুরবাড়িতে কিছু নিয়ে যেতে পারবো আমি সেদিনে যাব।